চলতি সপ্তাহে পলাতক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে ট্রাইব্যুনাল। হাসিনার বক্তব্য প্রচারে হুঁশিয়ারি। আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এজন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় এটা চলে যাবে, আজকালকের মধ্যে হয়তো চলে যাবে। একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার, আজ তোলা হবে আদালতে। 10,000 কোটির বৈদ্যুতিক সরঞ্জাম, 16,000 কোটি টাকায় কিনেছে ডিপিডিসি। অনুমোদনহীন কোম্পানিকে কাজ দেন নসরুল হামিদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বিজেপি। নাব্যতা হারিয়েছে সুনামগঞ্জের বেশিরভাগ নদী, মৃত পায় সুরমা। নদী রক্ষায় প্রকল্প হাতে নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। গাজায় থেমে নেই ইসরায়েলি গণহত্যা, 24 ঘন্টায় একই পরিবারের 6 জন সহ নিহত আরো 26 ফিলিস্তিনি। মৃত্যুপুরী আখ্যা জাতিসংঘ। এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মাদ্রিদকে 3-0 গোলে উড়িয়ে দিল আর্সেনাল। বায়ার্নের সাথে নাটকীয় জয় ইন্টার মিলানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। এবার পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এই সপ্তাহে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বছরের 22 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। তবে এবার শুধু শেখ হাসিনাই নন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে এ সপ্তাহে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। এক সাক্ষাৎকারে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যারাই পলাতক আছে তাদের বিরুদ্ধেই এটা যাচ্ছে। সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে দেশের বাইরে আছে কি নাই অফিসিয়ালি একটা প্রমাণ লাগে। যেমন হাসিনারটা খুব অ্যাপারেন্ট, ইন্ডিয়ার কাছে আছে, এটা স্বীকৃত, কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছে এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট না। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এজন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় এটা চলে যাবে, আজকালকের মধ্যে হয়তো চলে যাবে। নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একটা স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ঘুরছে পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য। এসব বন্ধে বিটিআরসিকে ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিলেও এখনো তা কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর। আদালত কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়নি, নিষেধাজ্ঞা দিয়েছে তার হেড স্পিচ এবং ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করা, অপমান করা, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সংক্রান্ত যে স্পিচ সেগুলোকে বন্ধ করতে বলেছে, সেগুলো প্রচার না করতে বলেছে। বিটিআরসি আগে সরকারের আমলে তারা ইল্লিগালি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কোম্পানি আছে তাদের সাথে চুক্তি ছিল যে আমরা চাইলেই এই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। বর্তমান সরকার কিন্তু সেটা করছে না। তাদের মতো করে যে স্বৈরাচারী কায়দায় আমার পছন্দ হলো না একটা অ্যাকাউন্টকে আমি বন্ধ করে দিলাম, সেটা করছে না। বরং বিটিআরসি যেগুলো যখন আদালতের নির্দেশ পাচ্ছে স্পেসিফিক জিনিসটা সেটা বন্ধ করার চেষ্টা করছে। সেই চেষ্টার জায়গায় যদি কেউ আদালতের আদেশ অমান্য করে বা সেটাকে ডেলিবারেটলি অবজ্ঞা করে, সেটার আইনগত যে কনসিকুয়েন্স আছে সেটা তাদেরকে ভোগ করতে হবে। অন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নয়, জুলাই আগস্টের গণহত্যার বিচার দেশের আদালতে হওয়ার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, এমনটাই জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নোয়াখালী 2 আসনের সাবেক এমপি আওয়ামী লীগের নেতা ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান 2 থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন করে আজ আদালতে সোপর্দ করা হবে। তিনি 3 বারের সংসদ সদস্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ছিলেন। 10,000 কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম কিনেছে প্রায় 16,000 কোটি টাকায়।
সরকারি প্রকল্পে এমন ভয়াবহ লুটপাট করেছে খোদ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। বাংলাদেশে কাজ করার অনুমোদন না থাকা সত্ত্বেও চীনা কোম্পানি টিবিই কে কাজ দেয় সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ডিপিডিসি। শুধু তাই নয়, কারিগরি যোগ্যতাটুকু নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মকর্তার। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। ঝুলন্ত বৈদ্যুতিক তার যতটা না শহর অপরিচ্ছন্ন করেছে, তার চেয়ে ঢের ঝুঁকিতে ফেলেছে রাজধানী ঢাকাকে। এই ঝুঁকি রোধে মাটির নিচ দিয়ে ক্যাবলিংয়ের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে 2017 সালে উদ্যোগ নেয় ডিপিডিসি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ডিপিডিসির 20,467 কোটি টাকার প্রকল্প দেয় চীনের টিবিয়ান ইলেকট্রনিক অ্যাপারেটাস কোম্পানি লিমিটেড টিবিইএ কে। 2017 সালে শুরু হয়ে 2024 সালের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি 50% কাজ। এদিকে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে উঠে আসে বড় ধরনের অনিয়ম। কাজের শুরুর দিকে প্রকল্পটির স্বতন্ত্র পরামর্শক বুয়েটের ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন বিটিআরসির এক সমীক্ষায় প্রকল্পের ইলেকট্রনিক পণ্য ব্যয় বাবদ খরচ তুলে ধরে 10,447 কোটি টাকা। কিন্তু চীনা প্রতিষ্ঠান টিবিএকে পণ্য কেনাকাটায় 5,419 কোটি টাকা বাড়িয়ে 15,866 কোটি টাকার অনুমোদন দেয় ডিপিডিসি ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, যেটি দেশের বিদ্যুৎ বিভাগের সবচেয়ে বড় লুটপাটের একটি। বিটিআরসির দায়িত্বে থাকা একজনের সাথে কথা বলে দেশ টিভিকে তিনি বলেন, ব্যয় সংকোচনের তথ্য তুলে ধরার পর থেকেই তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ডিপিডিসি। একই সাথে সাবস্টেশনের কোনো নকশাই মানা হয়নি বুয়েটের। এটা দায়িত্ব আসলে ডিপিডিসিকে এটাকে এনশিওর করা উচিত ছিল। আগে লুকগুলি থাকতে হবে, আবার এখানে বুয়েট থাকবে কি থাকবে না, নতুবা তা বুয়েটকে লাগলো কেন। ইটস এ কাইন্ড অফ আম্পায়ারিং, তাই তো? কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, তাই না? তো এটা আমি বলবো ডিপিডিসিরই কাজ। এইটা চাইনিজরা তারা ইচ্ছা মতো কি সেটা করতে পারে কিনা, পারার কথা না, তারা অ্যালাউ করছে একটা সময়। অনিয়মের এখানেই শেষ নয়। খোদ ঠিকাদারির কাজ পাওয়া টিবিএর 37 জন চীনা কর্মকর্তার মধ্যে 22 জনেরই কোনো প্রকৌশলী জ্ঞান নেই। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান টিবিএর প্রকল্প ব্যবস্থাপকের যেখানে কাজ করতে হলে প্রকৌশলীগত জ্ঞান বা কারিগরি যোগ্যতা থাকা বাধ্যতামূলক, সেখানে প্রকল্প ব্যবস্থাপক সাওজির কারিগরি জ্ঞান শূন্য। এ নিয়ে 2019 সালের 8 জানুয়ারি টিবিএর প্রধান কার্যালয়ে চিঠি পাঠায় ডিপিডিসি, যেখানে স্পষ্ট জানিয়ে দেয় অনভিজ্ঞ এসব লোকদের সরিয়ে অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার। কিন্তু তৎকালীন এই প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানের প্রত্যক্ষ যোগসাজশে অনভিজ্ঞদের নিয়েই সদর্পে কাজ করে যায় চীনা ঠিকাদার টিবিএ। অভিযোগ ওঠে সে সময়ের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানকে মোটা অঙ্কের টাকা ম্যানেজ করেই কাজ করে যায় টিবিএ। তাদের ইন্ধনে ধরাকে সরাজ্ঞান করে অনিয়ম দুর্নীতি করে হাতিয়ে নেয় বাড়তি প্রায় 5,500 কোটি টাকা। বিদ্যুতের বড় এই প্রকল্পের মহা দুর্নীতি ঢাকতে তখনকার প্রকল্পের পিডি আব্দুল্লাহ নোমানকে প্রমোশন দিয়ে বানানো হয় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক। দুর্নীতির সহযোগী ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোর্শেদ আলমও। প্রতারণার এখানে শেষ নয়। চীনা এসব কর্মকর্তার কারোই নেই ওয়ার্ক পারমিট। বিনা ওয়ার্ক পারমিটেই সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে কাজ করে যাচ্ছে এইসব কর্মকর্তা। ভয়াবহ তথ্য হচ্ছে 20,000 কোটি টাকার এত বড় প্রকল্পের অফিস কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালের ছোট্ট এক কক্ষে, যেখানে কোনো অফিসই করে না চীনা নাগরিকরা। অন্যদিকে টিবিইএর অফিস হিসেবে ওয়েবসাইটে গুলশান 1-এর এই বাসার ঠিকানা দেওয়া থাকলেও মূলত এখানে বসবাস করে তারা। বিদ্যুৎ উপদেষ্টা বরাবর এক অভিযোগে দেখা যায় আবাসিক এই ভবনকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছে তারা, অথচ বিদ্যুৎ বিল দিচ্ছে আবাসিক হিসেবে। এজন্য 20 লাখ টাকার বিনিময়ে ডেস্কোর চিফ ইঞ্জিনিয়ার এনামুল হককে ম্যানেজ করে টিবিইএ। এ নিয়ে ডেস্কোর চিফ ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে যোগ্যতা এবং ওয়ার্ক পারমিট না থাকার সত্ত্বেও কিভাবে কাজ করছেন এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের ব্যবস্থাপক সাওজির সাথে কথা বলতে চাইলে কয়েক দফায় চেষ্টা করেও সম্ভব হয়নি। এদিকে প্রকল্পের এসব অভিযোগ নিয়ে ডিপিডিসি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোর্শেদ আলমের সাথে কথা বলতে গেলে ব্যবস্থাপনা পরিচালকের উপর দায় চাপান তিনি। আর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমানের সাথে কথা বলতে গেলে তিনি বলেন বর্তমান পিডি ফজিলাতুন নেসার সাথে যোগাযোগ করতে, আর ফজিলাতুন নেসার সাথে কয়েক দফায় চেষ্টা করেও সম্ভব হয়নি কথা বলার। মূলত প্রকল্পের অনিয়ম আড়াল করতেই 20,000 কোটি টাকার এই প্রকল্পে এমন চোর পুলিশ খেলা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বিকেলের দিকে মুন্না তার ধানি জমি দেখতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছেন বিজিবি। দীর্ঘদিন ধরে পাহাড়ি ঢল, বন্যা ও পলি ভরাটে সুনামগঞ্জে প্রায় সব নদী কম বেশি ভরাট হয়েছে। তবে প্রায় মৃত রূপ ধারণ করেছে সুরমা নদী। তবে নদী রক্ষায় এরই মধ্যে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের প্রধান নদী সুরমা। ৭২ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, দিরাই ও সাল্লা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে নেত্রকোনা ধনু নদীতে মিশেছে। একসময় এই নদী দিয়ে কার্গো জাহাজ, লঞ্চ চলাচল করলেও বর্তমানে পলিমাটি ও বালি পড়ে ভরাট হওয়ায় ডিঙ্গি নৌকা চলাচলই অসম্ভব হয়ে পড়েছে। তলদেশ ভরাট হওয়ায় স্থানীয়রা ধান চাষ, গবাদি পশু চরানো সহ খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন। শুধু সুরমা নয়, একই অবস্থা জেলার জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলা সহ 106টি নদীর। ফলে 136 কিলোমিটার নৌপথ জুড়ে দেখা দিয়েছে চরম নাব্যতা সংকট। এতে আটকা পড়ে আছে শতাধিক নৌযান। নদীটি দ্রুত খননের দাবি স্থানীয়দের। এটা ভরাট হওয়ার কারণে আমরা আসলে অনেক পানির দুর্ভোগে ভুগছি। আমাদের যে সরকারি টিউবওয়েলগুলো পানি দিচ্ছে না, আর টিউবওয়েলে তো আর আসলে সবকিছু করা সম্ভব না। অনেক গরু ছাগল আছে বা আমাদের গোসল করা লাগে, সবকিছু তো টিউবওয়েলে পসিবল না। আর আমাদের এলাকার মানুষ আসলে অনেক দরিদ্র, যার লাগে অনেক টিউবওয়েল কাটতে পারেন না। আর আমাদের নদীতে যদি পানি থাকে তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হয়। ই গাং কোথায় নিয়ে আমরা ভালো হইব, আমরা ই গাং বড় নিয়ে আমরা অসুবিধা হয়ে গেছি, গোসলের পানি নাই, কিছু নাই। যদি খনন হয় তাইলে এই নদী খনন হলে আমাদের অনেক ভালো হবে, অনেক উপকার হবে। সুনামগঞ্জের প্রতিটি নদী রক্ষায় এরই মধ্যে প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদী খননের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করেছি এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 443 কিলোমিটার। তো এই প্রকল্পটি বর্তমানে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে এবং সেখানে যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এসব নদী খননে দ্রুত উদ্যোগ নিলে আবারও নৌপথ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য জমজমাট হবে, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 8 বছরও মেরামত হয়নি কুড়িগ্রাম পৌর এলাকার হানাগড়ের মাথা নামের ব্রিজটি। প্রতিদিনই যানমালের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ, পারাপার হচ্ছে যানবাহন। দুর্ভোগে প্রায় 10,000 মানুষ। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ব্রিজের অর্ধেক অংশই ভাঙা, কাঠ ও বাঁশ জোড়াতালি দিয়ে বানানো হয়েছে পাটাতন। তারই ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চিত্রটি কুড়িগ্রাম পৌরসভার হানাগড়ের মাথা ব্রিজের। 2011-12 অর্থ বছরে নির্মাণ করা হয় ব্রিজটি, যার দৈর্ঘ্য 17 মিটার। ব্রিজটি নির্মাণে ব্যয় হয় 1,25,00,000 টাকা। 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজটি। দীর্ঘ 8 বছরেও হয়নি সংস্কার। স্থানীয়রা ব্রিজটি সংস্কারের ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল পাননি। নিরুপায় হয়ে নিজেরাই তৈরি করেছেন পাটাতন। ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন প্রায় 10,000 মানুষ। এইখানে মোটরসাইকেল যায়, কখন মোটরসাইকেল যেন এই ব্রিজ ভাঙিয়ে পড়ে। খুব রিস্কের ব্রিজে যাতায়াত করতেছে মানুষ। এটা আমাদের এই ব্রিজ অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা উচিত। অনেক মন্ত্রী, এমপি এরা আসছে, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, কিন্তু কেউ ব্রিজটা ঠিক করে দেয় নাই। অনেক সময় গাড়ি পড়ে যায়, কাঠ ভাঙি, অনেক সময় অনেক ধরনের লোক পড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয় ব্রিজের কারণে। ব্রিজের কারণে দেখা যায় একটা নতুন আত্মীয় করতে গেলে ভাঙা দেখি, এদিকে আত্মীয় সম্বন্ধ করা সম্ভব হয় না। এই ব্রিজ দিয়ে জরুরি অবস্থায় রোগীকে সময় মতো হাসপাতালে নিতে পোহাতে হয় ঝামেলা। ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ অনেকে। জনদুর্ভোগ কমাতে ব্রিজটি সার্ভে কাজ সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস পৌরসভার এ কর্মকর্তার। বর্তমানে 9 ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায়
এর টোপোগ্রাফিক্যাল সার্ভের কাজ সম্পূর্ণ হয়েছে, প্রাক্কলন প্রণয়নের কাজ চলতেছে। আশা করছি অতি দ্রুত কাজটি বাস্তবায়িত হবে। চলাচল নির্বিঘ্ন করতে বর্ষা মৌসুমের আগেই ব্রিজটি সংস্কার করার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন খুঁজে নেওয়া প্রজন্ম দিন দিন বাড়ছে, তাতে বেশিরভাগ সময় বুঁদ থাকছে তরুণ প্রজন্ম। বিনোদনের নামে ছড়িয়ে দেওয়া নানা অশ্লীলতা সমাজে তৈরি করছে নানা অবক্ষয়। কাজী শাহেদের প্রতিবেদন। বিনোদনের নানা অনুষঙ্গ হয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। রম্যরসে নানা বার্তা পৌঁছে যেত মানুষের কাছে। এখন সেই টিকটক রিলস হয়ে উঠেছে অশ্লীলতা ছড়ানোর বড় মাধ্যম, আর এতে বেশি জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম। টিকটক ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, কারণ আমি এই অ্যাপের মধ্যে কোনো ভালো কিছু দেখি না, মানে কোনো প্রোডাক্টিভ কাজ এখানে হয় না। পড়াশোনার পাশাপাশি যখন একটু ডিস্ট্রেস কাজ করে, যে হতাশা কাজ করে, অবশ্যই সময় কাটানোর জন্য ওই রিলসটা দেখা হয় বেশিরভাগ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় অশ্লীল ভিডিওগুলো সামনে চলে আসে। এতে আসে আমাদের মতো ইয়ং জেনারেশন পোলাপানের জন্য একটা খারাপ দিক, এটা থেকে আমরা খারাপ মেসেজই পাই। এটা আপনার আসলে সোশ্যাল মিডিয়াটাকে এখন অপব্যবহার হিসাবে ইয়াং জেনারেশনটা ব্যবহার করা শুরু করে, যেখানে আপনার ধরেন যে অশ্লীল কথাবার্তা, অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে, দিয়ে সোশ্যাল মিডিয়াটাকে একবারে নষ্ট করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন আসক্তি মানুষকে অসুস্থ করে তুলছে, তৈরি করছে সামাজিক অবক্ষয়। এ থেকে বাদ যাচ্ছে না পরিবার, সামাজিক জীবনও, বলছেন সমাজ ও মনোবিজ্ঞানীরা। একদিকে যেমন মানুষের চিরাচরিত মূল্যবোধ এবং আদর্শকে অকেজো করে দিয়েছে, ঠিক তেমনিভাবে মানুষ তার নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। এর ফলে মানুষ একরকম হতাশা, অ্যাংজাইটি, এই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। এখানে যে ইয়াং জেনারেশন এটা তৈরি করছে, এখানে যে ধরনের মেসেজ দিতে চায়, এটা এক ধরনের সামাজিক অবক্ষয় এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার। প্রযুক্তিবিদরা বলছেন টিকটক বন্ধ করা সম্ভব নয়, তবে অশ্লীলতা ও নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সরকার উদ্যোগ নিতে পারে, উদ্বুদ্ধ করা যেতে পারে ইতিবাচক কন্টেন্ট তৈরিতে। টিকটককে তো আমাদের বাংলাদেশের পক্ষে ব্যান করা সম্ভব নয়, তাহলে আমাদের এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমাদের বাংলাদেশের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে টিকটকের সাথে আলোচনা করতে হবে, তারা যেন আমাদের গাইডলাইন ফলো করে তাদের গাইডলাইন রেডি করে। অশ্লীলতাকে বর্জন করেও কিন্তু ভালো মেসেজ দেয়া যেতে পারে। আমি বলছি যে এমন কোনো কিছু না করা যেটা আমাদের চিরায়ত সংস্কৃতির পরিপন্থী, যেটা আমাদের ইয়াং জেনারেশনের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। নেতিবাচক দিকগুলোতে মানুষের আগ্রহ বেশি থাকে, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক বর্জন করতে প্রযুক্তি দিয়েই মোকাবিলার পরামর্শ সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ভালুকের শরীরে পচন ধরার ঘটনায় ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানাটি সিলগালা করা হয়েছে। 12 বছর ধরে অবৈধভাবে চলা মিনি চিড়িয়াখানাটি সিলগালা করে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, এছাড়াও জব্দ করা হয় 48টি দেশীয় বন্যপ্রাণী। এলাকাবাসী জানায়, সাবেক মেয়র ইকরামুল হক টিটু রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে নিজস্ব লোক দিয়ে পরিচালনা করে আসছিলেন চিড়িয়াখানাটি। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2013 সাল থেকে ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল মিনি চিড়িয়াখানাটি। এর তত্ত্বাবধানে ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর আস্থাভাজন প্যানেল মেয়র 2 মাহবুবুর রহমান দুলাল। সম্প্রতি চিড়িয়াখানায় ছোট ঘরে বন্দী একটি ভালুকের শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এতে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরিদর্শনে এসে পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। চিড়িয়াখানাটি সিলগালা করার পাশাপাশি 48টি দেশীয় প্রাণী জব্দ করেন। আমরা দেখছি পরিবেশটা একেবারেই উপযোগী না, তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেগুলো মানে খুব বাইরের খুব বেশি না, কয়েকটা পাখি আছে, হ্যাঁ, তো পাখিগুলো আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। ভাল্লুকটি যে স্বাস্থ্য অসুস্থ আপনারা জানেন সবাই, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন ভেটেরিনারি ডক্টর নিয়মিত এসে এটাকে ট্রিটমেন্ট করবে। ট্রিটমেন্ট করার পর যখন সুস্থ হয়ে যাবে তখন আমরা এটা নিয়ে যাব। সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে চিড়িয়াখানাটি পুনরায় চালুর দাবি দর্শনার্থীদের। বাট আমরা চাই হচ্ছে হলো অবশ্যই মানে এটার একটা মানে সুষ্ঠুভাবে যেটা হবে, কিন্তু চলুক, আমরা এটা চাচ্ছি। আমরা চাইবো যে এটা যাতে যেভাবে মানে লিগেলভাবে হয়
মানে প্রশাসন, বিশেষ করে প্রশাসন থেকে, তারপরে আপনার যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়ে সঠিকভাবে জিনিসটা যাতে ম্যানেজমেন্ট হয়। তবে চিড়িয়াখানার কর্মচারীরা দাবি করছেন নিয়ম মেনেই প্রতিষ্ঠা করা হয়েছে সেটি। আমাদের তো কাগজ ছাড়া না, আমরা তো অনুমোদন নিয়ে আসছি, অনুমোদন সব কাগজপত্র দেখতে চান, আপনারা দেখেন কাগজপত্র, কোনো অসুবিধা নেই। মেছো বাঘের মৃত্যুর পর বর্তমানে চিড়িয়াখানায় 23 প্রজাতির 114টি প্রাণী ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। পহেলা বৈশাখ বা বাংলা বর্ষবরণ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আর নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি থাকবে না জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, শোভাযাত্রার নাম কি হবে তা 10 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভায় চূড়ান্ত হবে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বা বাংলা বর্ষবরণে চলছে জোর প্রস্তুতি। যদিও পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এমন প্রেক্ষাপটে সচিবালয়ে বসে পহেলা বৈশাখের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্টরা। সভা শেষে সংস্কৃতি উপদেষ্টা জানান, এবারের শোভাযাত্রায় বাঙালি সহ 26টি জাতিগোষ্ঠী অংশ নেবে। নববর্ষ শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে 10 এপ্রিল সিদ্ধান্ত হবে। শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার আরও উৎসবমুখর পরিবেশ ও বড় পরিসরে বাংলা বর্ষবরণ হবে। এ নিয়ে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগে থেকে তা আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হতে পারে। সভায় বর্ষবরণে রমনা বটমূল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, হাতির ছিল রবীন্দ্র সরোবর সহ ঢাকা ও ঢাকার বাইরের সব অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। তবে শোভাযাত্রার আগে পিছে নিরাপত্তার বাড়াবাড়ি থাকবে না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।